স্বপ্নসারথীর নাম জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা, নেই সাকিব আল হাসান, না আছেন লিটন দাস। এই নিয়ে চলছে আলোচনা। আজকের আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাবেদ বেলিম। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনিও যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। যেমনটা বলছিলাম যে লিটন নেই, না আছেন সাকিব আল হাসান। এটাই ছিল এবারের দল ঘোষণার পর আলোচনা। সেক্ষেত্রে আপনি কি বলবেন, নির্বাচকদের এমন সিদ্ধান্ত কতটা সঠিক ছিল? দেখেন, লিটনের ব্যাপারটা একদমই ডিফারেন্ট। ওটা বিবেচনা করবে নির্বাচক। বাট সাকিবের ইস্যুতে ব্যাপার অনেকদিন ধরে আসছে। এটা আমার মনে হয় এটা আরও আগে ক্লিয়ার করা দরকার ছিল। নির্বাচক তো এটা ডিপেন্ড অন গভর্নমেন্ট পলিসির উপরে সব কিছু মিলিয়ে ওরা এবার চিন্তা করেছে। আর তাদের একটা সে থাকে যে একটা প্লেয়ার আউট অফ মানে কোথাও নেই, ওই জায়গায় ডাইরেক্ট গিয়ে খেলাটা কতটুকু সে টিমের সাথে অ্যাডজাস্ট করবে। সে নো ডাউট চ্যাম্পিয়ন প্লেয়ার। তো প্রতিটা দেশ বা প্রতিটা দলের একটা প্রক্রিয়া থাকে। তো সে যত বড় সুপারস্টার থাকে, হয়তো অনেক কিছু মিলে সাকিবের ইস্যুটা ওরা এই সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মনে হয়। আর লিটনের ব্যাপারটা, লিটন মানে উনি একটা এমন প্রুভেন অ্যান্ড চ্যাম্পিয়ন প্লেয়ার, কোনো সন্দেহ নাই। বাট সাম্প্রতিক সময় উনি মানে কনসিস্টেন্ট যেভাবে উনি মানে রানের খরা বলেন বা অফ ফর্ম বলেন, ওই একটা জায়গায় সিলেক্টর চিন্তা করে ফেলেছিলেন। আমি এই জন্য সবসময় বলি, যে কোনো দল যদি 10 দিন 12 দিন আগে দেয়, যে কোনো প্লেয়ারের জন্য ইজি হয়। সেটা যে বাদ পড়ে ওর জন্য ঘুরে আসার জন্য ইজি হয়, বা যে সুযোগ পায় ওর একটা প্ল্যান থাকে। আমরা অলওয়েজ এটা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে সবারই। হয়তো এটা অনেক ইস্যু থাকে, হয়তো এই জন্য এটা করে। বাট এটা হওয়া উচিত না টপ লেভেল অ্যান্ড প্রফেশনাল লেভেলে, আমার কাছে মনে হয়। তো ওই একটা জায়গায় যেটা লিটনের কথা বললেন, এখন আপনি বলতেই পারেন যে উনি যেভাবে 2টি রান করেছেন, দলের জায়গা কেন হয়নি। তো আসলে এন্ড অফ দ্য ডে কিন্তু সবচেয়ে বেস্ট কল হচ্ছে সিলেক্টরদেরই। তাদের কলই, তারা আমরা হয়তো এখানে বসে কোনো কমেন্ট করবো, ইটস ফাইন, সমালোচনা করবো, আলোচনা করব। আর যেহেতু সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, হয়তো এই লোডটা ওনাদেরকে নিতেই হবে, কেন লিটনকে না, কেন এই না। আর এটা তো সত্যি যে আমাদের কোয়ালিটি প্লেয়ার খুব কম কনসিস্টেন্ট পারফরমেন্স করার মতো। তো ওই জায়গায় লিটন কিন্তু ম্যাক্সিমাম আমার বিশ্বাস সিলেক্টরের চেষ্টা করেছেন নেওয়ার, কিন্তু সামহাও এত অফ ফর্ম থাকাতে ওনাকে বাদ। বাট আপনার এই 100কে আপনি কাউন্ট করে পুঁজি করে আপনি দলে জায়গা হওয়া উচিত না। আপনি একজন ওপেনার এবং লিটন যদি বলেন তিনিও ওপেন করেন, সেক্ষেত্রে ব্যাকআপ ওপেনার যাকে নিয়েছেন পারভেজ ইমন, তিনি আনক্যাপড, তার এখনো পর্যন্ত খেলা হয়নি। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ওয়ানডেতে এই বড় মঞ্চে সেক্ষেত্রে লিটন এক্সপিরিয়েন্স ক্রিকেটার হিসেবে থাকতে পারতেন কিনা? হ্যাঁ, দেখেন, সবসময় তো এক্সপিরিয়েন্স তো অলওয়েজ আপনাকে কাজে লাগাবে। আপনি যদি আজকে এই এত বড় বড় যারা কনসিস্টেন্ট পারফর্ম করেছেন, সেটা যদি মাহমুদুরের কথা বলি, সেটা যদি আমরা সাকিবের কথা বলি, তামিমকে আমরা এখনও মনে করি, আমরা মনে প্রাণে সবাই চেয়েছিলাম যে তামিম রিটায়ার্ড না করুক, আরও 6-8 মাস 2-10টা ম্যাচ খেলুক বাংলাদেশের ফরে। যেহেতু আমাদের ওই একটা জায়গায় খুবই আমরা আনসাকসেস বা নট কনসিস্টেন্ট ওপেনিংয়ের জায়গাটা। তো ওই জায়গাটা আপনি আবার লিটনের ব্যাপারটা, ওটাই বললাম, উনি এতটাই অফ ফর্মে ছিলেন, ওই জন্য এটা সিলেক্টর মানে চিন্তা করতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে একজন এত বড় প্লেয়ারকে আপনার এক্সপিরিয়েন্স চিন্তা করে আপনি যদি ওই বিশ্বাসটাই না পান, তাহলে তো ইটস ভেরি ডিফিকাল্ট। তো উনি এত অফ ফর্মে ছিলেন, তো ওই জন্য আমার কাছে মনে হয় ডিসিশন নিয়েছে আমাদের রাইট ডিসিশন। আপনি 2টা ম্যাচ যদি বাদ দেন, তারপর যদি আপনি থ্রু দ্য ইয়ার দেখেন, উনি তো টপ প্লেয়ার, কোনো সন্দেহ নাই। বাট আপনি যতই টপ প্লেয়ার হন, আপনার কিন্তু কারেন্ট পারফরমেন্সই কাউন্ট হয়। সেটা যদি আমি বলি গত 8-10টা ইনিংস। সেক্ষেত্রে কি তানজিদ তামিম এবং সৌম্য সরকার যেহেতু আছেন, ওপেন করবেন তিনি, তাদের উপর ভরসা করা যায়? দেখেন, T20 ফরম্যাটে সত্যি কথা কি একটা কেমন এগ্রেসিভ খেলে, বাট 50 ওভারে আমি মনে করি কাম অ্যান্ড কোয়াইট একটা প্লেয়ার দরকার। কারণ 300 বলের খেলা, এখানে কিন্তু অনেক প্ল্যান করে আছে, তাই না? তো ওই একটা জায়গায় ভরসা তো আমরা সবসময় স্বপ্ন দেখতে হবে, ভরসা করতে হবে। বাট স্টিল আমরা ওপেনিংয়ের বাংলাদেশকে দল মানে খারাপ খেলে বা ভালো খেলে, অনেক বড় কিন্তু একটা পার্ট হচ্ছে ওপেনিং। কেন, স্পেশালি ইন্টারন্যাশনাল লেভেলে আপনার নতুন বল থাকে, এনার্জি লেভেল বলেন, এক্সট্রা বাউন্স, সিম করে, সুইং করে, এটা একটা স্পেশাল জায়গা কিন্তু ওপেনিংটা। তো ওই একটা জায়গায় ভরসা তো রাখতেই হবে। যদি এই ওপেনিংটা একটু ইজি হয়, কেন 50 ওভার্সে যেমন টেস্ট ম্যাচে ভেরি চ্যালেঞ্জিং থাকে, আপনাকে সার্ভাইভ করে থাকতে হবে। আর T20 একটু ইজি ওপেনিংটা, যে আপনি অ্যাটাক করলেন, যেদিন আপনার ডে আপনি পার পেয়ে গেছেন, 5টার মধ্যে 3টা করেন, ইউ আর দ্য হিরো।
যদি স্ট্রাইকের 130+ হয়। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা আপনি বললেন যে এক্সপিরিয়েন্স অবশ্যই কাউন্ট করা হতো, এক্সপিরিয়েন্স বা অবশ্যই তারা চিন্তা করেছেন সিলেক্টররা, বাট ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় ওনার অফ ফর্মটা এতই ছিল তারা বাধ্য হয়েছে। আর যেটা বিশ্বাসের জায়গায় বলেন, আপনাকে তো আপনার যদি অপশন তো নাই, আপনার যদি অনেক অপশন থাকতো আপনি কিন্তু ঘুরে ফিরে যদি আপনি গত 2 বছর দেখেন ওপেনিংয়ের জায়গাটা, আমার মনে হয় 15-20টা ওপেনার চেঞ্জ হয়েছে, মানে একই জনই 5 জনই 7 জনই, কিন্তু এই 2 বছরে মানে 15-20 বার বা 30 বার, আমি ভুল না হিসাব করলে বোঝা যাবে, আমার মনে হয় যে ওপেনিং পার্টনার চেঞ্জ হয়েছে। আপনি বলছিলেন আপনি তামিমকে মিস করবেন, আরও কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারতেন, এটা আপনি বলছিলেন, কিন্তু যিনি এত দীর্ঘ সময় ক্রিকেটের সঙ্গে ছিলেন না ওই অর্থে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে, তার থাকাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? তিনি তো অবসর নিয়েছেন। এই টাইপের চ্যাম্পিয়ন প্লেয়াররা না থাকলে, সাকিবকে যদি আপনি দেখেন বা তামিমকে যদি দেখেন বা অন্য নিউজিল্যান্ডের ইনজুরি জন্য প্লেয়ার ছিটকিয়ে পড়ে 1 বছর না থাকে, তো ওরা প্রফেশনাল প্লেয়ার বা যারা কনসিস্টেন্ট পারফর্ম করে ছিটকে পড়ে ইঞ্জুরির কারণে হোক বা যে কোনো কারণে হোক, ওদের ওই মাইন্ড সেট আপটা থাকে। হ্যাঁ, কোয়ালিটি অফ ম্যাচ কতটুকু, যেহেতু উনি অলরেডি টপ খেলেছেন, যদি বিপিএলের যদি 2-1 ইনিংস বলি আমরা, ওই একটা জায়গায়, বাট ওই জায়গাটা এত অসুবিধা হতো না তামিমের, ঠিক আছে, ওই জায়গাটা বা ইভেন সাকিবেরও সব কিছু ওই জায়গায় ওরা মানে কনসিস্টেন্ট পারফর্মার, ওরা অলমোস্ট সব মিনিট 300-400 ইনিংস খেলে ফেলেছে 2-3টা ফরম্যাট মিলিয়ে। তো ওই একটা জায়গা হচ্ছে মাইন্ড সেট আপ। তখন এই টাইপের প্লেয়ার যখন ওই লেভেলে চলে যায়, তাদের খালি একটু মানে ফিটনেস মেনটেন করাটা চ্যালেঞ্জ থাকে, আর মাইন্ড সেট আপটাই তাদের ওই ব্যাটিং করে রাতোরাত তারা যে ইমপ্রুভ করবে সেটা থাকে না, কারণ তারা তো অলরেডি মানে এমনভাবে ধাতস্থ হয়ে গিয়েছে, টপ লেভেল খেলে, টপ লেভেল উইথ কনসিস্টেন্ট 14-15 ইয়ার ডিপেন্ডেবল। তামিমের উপরে ডিপেন্ড করতো বাংলাদেশ ওপেনিংটা, সাকিবের উপরই বোলিং অলরাউন্ডার ডিপেন্ড করতো, তো ওই জন্য একটা বড় ইস্যু হতো না। তো অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার যে উনি রিটায়ার করেন, উনি মনে করেছেন, এটা তাকে আমি রেসপেক্ট দিই, তাকে এটা নিয়ে বলা আমার ঠিক হবে না। বাট আমরা যারা, যেহেতু আমিও তো এখন দর্শক, হয়তো এক্স ন্যাশনাল প্লেয়ার আমি, বাট আমরা চেয়েছিলাম যে আরও কিছু উনি খেলতে পারতেন, বাট এটা উনি জানেন যে আমার ওখানে খেলাটা ঠিক না বা ঠিক, উনি হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি আর সিদ্ধান্তকে সম্মান জানাতে হয়। একজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে সিলেটের উইকেট নিয়ে। আমি তো অনেক সাংবাদিক, অনেক ক্রীড়াবিদের অনেক সমালোচনা শুনছি যে সিলেটের উইকেটে রান হয় না, কিন্তু প্রতিবারই দেখা যায় যে বাংলাদেশের মাঝে ঢাকা, চট্টগ্রামের পরে সবথেকে ভালো রান হয় সিলেটের উইকেটে। তাহলে সিলেটের উইকেট নিয়ে কেন তো সমালোচনা? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন বুঝতে পেরেছি, যেটা হচ্ছে সিলেটের উইকেট নিয়ে কেন তো না, সিলেটের উইকেট নিয়ে কখনো এত সমালোচনা হয়নি ভাই। বেশি হচ্ছে আমাদের মিরপুর, যেটা খুবই দুঃখজনক এবং খুবই দুঃখজনক। আমরা হোম অফ ক্রিকেট এত বছর ধরে খেলছি, আমরাও বুঝি না এটা কি উইকেট ওভারঅল তো রান আর, কিন্তু এইবার তো আউটস্ট্যান্ডিং। আমি সেটাই বলছি, একদম পুরো এই যারা এবার সংযুক্ত আছেন এই বিপিএল এর কমিটিতে বা পিচের জন্য, আমি একদম মানে হ্যাটস অফ। সত্যি কথা কি, যেভাবে মিরপুর উইকেট খেলেছে সোফার প্রথম পর্ব, আবার সিলেট যদি দেখেন, আমি হোপ চিটাং তো বরাবরই ভালোই হয়, আবার যদি ফিরে আসে এরকম রান হয় 180, 210, তাহলে বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি এই বিপিএলে। এই বোর্ডের জন্য অনেক কিছু চ্যালেঞ্জ আছে সামনে, আর ছিল বা থাকবে, কিন্তু এই বিপিএল একটা বড় চ্যালেঞ্জ। যদি এটা ভালোভাবে মাঠের ক্রিকেট শেষ করতে পারে যেভাবে যাচ্ছে, আর মাঠের বাইরে যেটা আপনি বলেন টিকেটিং বলতে পারেন, ওইটা যদি কমপ্লিট করতে পারে, যেটা গত অনেক বোর্ডে হয়েছে, বিপিএলকে খুব সমালোচনা হয়েছে, এটা একটা বড় প্ল্যাটফর্ম। এটা যদি এই বোর্ড ভালো করে শেষ করতে পারে, দে গট কনফিডেন্ট ফিউচার যে তারা অন্য প্রোগ্রাম কিভাবে এক্সিট করবে, সেটা হোক না ছোট ছোট প্রোগ্রাম, এটা তো অনেক বড় প্রোগ্রাম, সবার চোখ থাকে। তো এই জন্য এটা অনেক চ্যালেঞ্জিং, স্টিল চ্যালেঞ্জিং। এটা যদি কন্টিনিউ করে সুন্দর নোটে শেষ করতে পারে, আমার কাছে মনে হয় এটা অনেক বড় পাওয়া হবে আমাদের ক্রিকেটের জন্য আর এই বোর্ডের জন্য। আমরা একটু টিম কম্বিনেশন নিয়ে আলোচনা করি। যে কজন ব্যাটার রয়েছেন আমরা যদি দেখি, তাদের ডেপথ আপনি কি বলবেন? অনেক বেশি হচ্ছে আপনার মাহমুদুল্লাহ, মুশফিক এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তাদের উপর দায়িত্বটা বেশি থাকবে কিনা? হ্যাঁ, দেখেন, আমি একটা এটাও আমাদের কালচার যে আমরা যখন নতুন প্লেয়ারকে চান্স দিই, নতুন তো
যেটা নতুনকে করতে করতে নতুনের 5-7 বছর হয়ে গেছে। যদি 10টার নাম বলি, 5টার নাম বলি, এর মধ্যে ওপেনারই 5 জন থাকবেন। যদি সৌম্য বলি, বিজয় বলি, ইমরুল কায়েস তো ছেড়ে দিয়েছেন, ইমরুল কায়েস বলেন, যারা এত ইনকনসিস্টেন্ট থাকাতেই কিন্তু আজকে এই অবস্থা। স্টিল আমরা আবার যদি এক্সপিরিয়েন্স যখন ও পারফর্ম করে, মাহমুদুল্লাহ হোক, মুশফিক হোক, তখন বলি ও আর কত টানবে, ঠিক আছে? এই বা ও যখন খারাপ খেলে ও আর কত খেলবে, ছেড়ে দাও। এটা সাধারণ পাবলিক বলতে পারে, বা যারা ক্রিকেটের সঙ্গে সংযুক্ত তারা কিন্তু জানে যে আমাদের লটে কি পরিমাণ প্লেয়ার আছে। ঘুরে ফিরে কিন্তু এই 15-20 জনই, এর মধ্যে এই 5-7 জন দে আর সুপারস্টার যদি আপনি কম্পেয়ার করেন বাংলাদেশের সাথে, যেহেতু তারা কনসিস্টেন্ট পারফর্মার, সেটা মাহমুদুল্লাহ হোক, মুশফিক হোক, এই তামিম হোক। তো ওই একটা কালচার থেকে বেরোতে হবে। নতুন প্লেয়ার যে চান্স পেয়েছে তা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছে, তার কাজই হচ্ছে রান করা এখানে এসে। সেম কিন্তু সিনিয়র প্লেয়ার, যেটা আপনি স্টার্টিং এখন বললেন, যে তাদের অবশ্যই তাদেরকে সবাইকে দায়িত্ব নিতে পারে। বাংলাদেশ টিম এমন জায়গায় অবস্থান করছে, আমি মনে করি যে কখনোই ওয়ান ম্যান শো না। সাকিব আমাদের 1 নম্বর প্লেয়ার ছিলেন ওয়ার্ল্ড, কিন্তু তাকে জিততে হলে অন্যদের কিছু চিপেন লাগবে, বা একটা টপ ব্যাটসম্যান পারফর্ম করতে হবে, বা একটা ওর সাথে একটা বলারকে টপ পারফরমেন্স করতে হবে। আদারওয়াইজ এটা এমন না যে মুরলীধরান বা শেন ওয়ান একা জিতিয়ে দিবেন, বা ইনজামাম বা টেন্ডুলকার একা বা ব্রায়ান লারা। তো ওই দল আমরা এখন যাইনি, কারণ আমরা পৃথিবীর 10 নম্বর দল। তো ওই একটা জায়গা থেকে এখন আমরা ওখানেই আছি। কিন্তু আমাদের কিছু প্লেয়ার আমাদের প্রেক্ষাপটে তারা চ্যাম্পিয়ন পারফরমেন্স করেছে। তো ওই জন্য ওদের উপর ডিপেন্ড থাকতে হবে, ফলোড বাই যারা চান্স পেয়েছেন নতুন, তাদেরকে করতে হবে, তাহলে আপনি ভালো করবেন। আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম রফিকুল ইসলাম, আমি বনানী থেকে বলতেছি। তো সাকিব আল হাসানকে এত সহজে কেমনি বিসিবি ভুলে গেল? 1 নাম্বার। 2 নম্বর, হয়তো উনি বোলিং করতে পারতেছেন না, তবে উনি তো ব্যাটিংটা আলহামদুলিল্লাহ পারেন। এই এত ভালো একটা ব্যাটসম্যানকে এত সহজে কেমন বিসিবি ভুলে গেল? এটা কি রাজনৈতিক ভাবে, না এটা আসলে ওনাকে অন্য কোনো পলিটিক্সের মাধ্যমে বাদ দেওয়া হলো? জি, প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, দেখেন, পলিটিক্যাল ব্যাপার আছে, একটা বড় ইস্যু। মানে এটা তো এখন না, আরও আগের থেকেই, যখনই ওনার পার্টি গভর্নমেন্ট ফল্ট করলো, তারপর তো একটা বড় ইস্যু আছেই। তো যেটাতে আমরা না দেখেন আমাদের একদমই এটা কোনো আইডিয়া নেই। ক্রিকেট বোর্ড আমার বিশ্বাস কে তারা ভালোভাবেই মানে কথা বলেছেন গভর্নমেন্টের সাথে ওই সময়। আর এখন ব্যাপার ইস্যু আসছে যে সব কিছু মিলিয়ে সাকিবকে দলে রাখা হয়নি, এটা আমার কাছে মনে হয়। একটা হচ্ছে পরের ইস্যু তো একটা আছেই, তারপর দ্বিতীয় হচ্ছে উনি মানে দলের সাথে না গিয়ে ডাইরেক্ট খেলাটা, সেটা 1-2 বার হতে পারে, এটা একটা ইস্যু। তৃতীয় হচ্ছে প্রধান নির্বাচক তো বলেছেন যে তিনি আলোচনায় এসেছিলেন এজ আ ব্যাটার হিসাবে, বাট সেক্ষেত্রে তারা মনে করেছেন যে শুধুমাত্র ব্যাটার হিসাবে সাকিবকে খেলানো যাবে না, এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। সেটা বলতেই পারে, সেটাই বলছি, অনেক ইস্যু আছে, কিন্তু যারা সিলেক্টর তারা মেন ইস্যুটা জানে যে আমি কেন নিচ্ছি না। বাট যদি এটা উনি ক্লিয়ার করেন, লিপু ভাই বোধহয় হয়তো বলেছেন, তো অবশ্যই ঠিক আছে। ওনারা মনে করেন আমরা এখান থেকে হয়তো ওরা চিন্তা করেছেন যে আমাদের 50 ওভারের খেলা, আমরা একটা মানে কাম অ্যান্ড কোয়াইট ব্যাটসম্যান চাই যে আমাকে লম্বা সময় খেলে দেবে, চিন্তা করতে পারেন। সাকিব এগ্রেসিভ প্লেয়ার, বিজি প্লেয়ার, ওইটা আমি বোলিং করাতে পারবো না, তাহলে এই চান্স যেহেতু সাকিব অলওয়েজ চ্যাম্পিয়ন বোলার, কেন বাংলাদেশ টিমের জন্য বা যে কোনো দেশের জন্য ইজি হতো, কেন ওর দুইটাই একদম সমান সমান। ফিল্ডিং তো হয়তো একটা অ্যাভারেজ ফিল্ডার উনি, বাট বোলিং ব্যাটিং আর কোনো আলাদা করতে পারবেন না। লাইক জ্যাক ক্যালিস যদি বলেন বা সাকিব বলেন, এরা এমন প্লেয়ার, অনেকেই অলরাউন্ডার আসছে, কিন্তু এরকম আসে নাই, বিকজ একটাই কারণ যে তারা দুটোতে পারদর্শী। তো ওই একটা জায়গায় নির্বাচিত হয়তো ওরা চিন্তা করেছেন কি আমরা একটা সাবজেক্ট নিয়ে সাকিবের ওটা আমরা যাব না। যদি উনি ফ্রন্ট অফ মিডিয়া, আমি শুনি না, সরি, যদি বলে থাকেন, আমার মনে হয় এটাই হওয়া উচিত। আয়নার মতো যে কোনো প্লেয়ারকে পরিষ্কার মেসেজ দেওয়া উচিত, আমরা এই জন্য নেই বা এই জন্য নিচ্ছি, শুধুমাত্র বাংলাদেশ টিম না, যে কোনো জায়গায়। তাহলে ওই প্লেয়ারটা বুঝতে পারবে যে এর আগে অনেকবার এমন হয়েছে যে কোনো মতে মানে আমরা বুঝিয়ে দিয়েছি, মিডিয়াকে বলেন বা আমরা যারা কোশ্চেন করি, তো এটা ক্লিয়ার হওয়া উচিত কেন কি আমি ওকে এই জন্য নিচ্ছি বা এই জন্য নিচ্ছি না। রাইট, আমরা একটু বোলিং ইউনিট নিয়ে কথা বলবো, তো তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কোথাও যাবেন না। বিরতির পর আবার ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সঙ্গে আছেন জাবেদুল বেলিম। আলোচনা করছিলাম আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে। 4 জন পেসার, তানজিম সাকিব আর মুস্তাফিজুর রহমান, তাসকিন রাহিদ রানা, পেস ইউনিট নিয়ে যদি কথা বলি, পাকিস্তানে খেলা চ্যাম্পিয়ন্স ট্রফি খুব চ্যালেঞ্জ হবে। আচ্ছা, আমি তো খেলেছি পাকিস্তানে, 2-1টা যদি বাদ দেই, পাটা উইকেট থাকবে,
মানে সবচেয়ে বড় মানে এই বোলারদেরকে একটা প্লাস পয়েন্ট যে দে আর ওয়াস্টলি এক্সপিরিয়েন্স। আচ্ছা, মোটামুটি তানজিম সাকিব একটু অ্যাগ্রেসিভ, কিন্তু যারা আছে তাসকিন বা মুস্তাফিজ, আমার কাছে মনে হয় এদেরকে খুব চ্যালেঞ্জ নিতে হবে। মানে আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজে আমরা 324 করে হেরে গিয়েছি, মানে কি পাটা উইকেট। বাংলাদেশ ব্যাটসম্যানরা উইকেট বুঝেছে, মনে হচ্ছে স্যাটিসফ্যাকশন হয়েছে না, এটা তো আমার পার পেয়ে যাবে। যখন 280 করলো হারলো, মিরাজ বললো কি না আমরা 20 রান শর্ট, তারপর 50 রান বেশি হলো সেম, কিন্তু এই জায়গাটা এরকম হওয়ার সম্ভাবনা আপনার 300 রান খেলবে আমার কাছে মনে হতো। ওই জন্য অলওয়েজ মানে কি ফাস্ট বলারকে দাবড়াবে ব্যাটসম্যানরা, তো ওই একটা জায়গায় অনেক চ্যালেঞ্জিং হবে। এই জন্য একটা প্লাস পয়েন্ট, যেহেতু আমাদের এখানে তাসকিন বলেন বাইরা এক্সপিরিয়েন্স বলে ওই জায়গাটা কাজে লাগাতে হবে। ফলোড বাই ভালো তো করতে হবে, কেন আপনার মার পড়বে এটা আপনাকে মাথায় রাখতে হবে। মার থেকে আপনি কীভাবে চেঞ্জ অফ পেস করেন বা ইয়র্ক করেন বা কোন সময় আপনি কী বোলিং করবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট হবে, ভেরি চ্যালেঞ্জিং হবে ফাস্ট বোলিংয়ে। আরেকজন ব্যাকআপ পেসার রাখা যেত কিনা, যদিও 3টা ম্যাচ ইন কেস কেউ পারফর্ম করতে পারলো না কিংবা ধরেন ইনজুর হলো, পারফর্ম করা নিয়ে আমি ওয়ারিড না, কেন এই এত টাচ এন্ড গোতে আপনার হ্যাঁ ইনজুরিসটা ব্যাপার ডিফারেন্ট, যেহেতু একটা প্লাস পয়েন্ট যে আমাদের কাছেই, এমন না যে আমরা অনেক দূরে খেলছি, এটা তো ওইভাবে চিন্তা করলে আমার মনে হয় পজিটিভ নিয়ে নেওয়া উচিত যারা চান্স পেয়েছেন। আর আলটিমেটলি তো আপনার অত বড় চয়েস নাই, তাই না? হয়তো ব্যাটসম্যানের ক্ষেত্রে একটু কম চয়েস, বোলারের ক্ষেত্রে একটু বেশি চয়েস আছে সাম্প্রতিক সময়। রানা, তাসকিন তারা এগ্রেসিভ, কনসিস্টেন্ট, তানজিম সাকিব বা শরীফুল দলে নেই, বাট অনেক কিছু 8-10টা বলার মধ্যে 3-4 জন যাচ্ছে ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট এরিনায় বা ডিফারেন্ট ফরম্যাটে, তো ওই একটা জায়গাটা প্লাস পয়েন্ট। তাই এটা বাংলাদেশের জন্য খুব ভালো নিউজ, মানে টেস্ট ম্যাচে আমরা একটা দলকে অল আউট করছি, এটা অনেক বড় পাওয়া, ঠিক আছে? তাহলে ওই একটা প্লাস পয়েন্ট, যদি ব্যাটিং আমরা ভালো করতে পারি ইন ফিউচার টেস্টে আমরা আরও ভালো খেলবো। বাট বোলিং ইজ ফাইন, আপনার অত বেশি অপশন নেই। ওটা স্পিনটা নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আপনার মেহেদী মিরাজের সঙ্গে নাসুম রয়েছেন আর রিশাদ হোসেন তিনি আছেন। না আমাকে একদমই ঠিক আছে, কেন যেটা আগেই বললাম যে এমন না যে আমাদের লেগ স্পিনের 3টা আমরা কাকে নিব। লেফট আর্ম সাকিব ছিল তখন, মানে আমাদের নাসুম হয়তো জায়গা হতো না, বা আমাদের লেফট আর্ম যে বলার আছেন একজন তাইজুল, তেমন অনেক লো প্রোফাইল প্লেয়ার সবসময় আমি বলি, তো ওই একটা জায়গায় আমার মনে হয় বেশি চয়েস নাই। হয়তো সিলেক্টররা মনে করেছেন যে নাসুম আর তাইজুল থেকে নাসুম বেটার, তো এটা টাচ অ্যান্ড গো। আর অলওয়েজ আমার মনে হয় ওনাকেও রেগুলার, অনেকে আবার এই কালচার, আমি আবারও বলছি, এখান থেকে বলা খুব সহজ বলাটা, যে অলওয়েজ 2টা লেফট আর্ম কেন নেব, যদি আপনার ভালো করে ওয়াই নট। আজকে যদি সাকিব থাকতো অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে খেলতো, একটা লেফট আর্ম খেলতো, বা 2টা অফ স্পিনার নিব না, বা ওদের লেফট আর্ম বেশি বলে আমরা অফ স্পিনার 2টা নিব, এটা হওয়া উচিত না। হয়তো আজকে চয়েস কম বিদায় আমরা ওদেরকেই নিই। আচ্ছা, এটাই। সেক্ষেত্রে আরেকটা যদি বলি, এই জাকের আলী তিনি আছেন, একদমই এই বড় মঞ্চে প্রথমবার খেলবেন। আমরা পারভেজ ইমনের কথা বলছিলাম, যারা নতুন যাবেন, এই ধরনের প্লেয়ারদের আপনি সম্ভাবনা কেমন দেখছেন? দেখেন অনেক ভালো সম্ভাবনা। প্রথম হচ্ছে তারা উইকেট ভালো পাবে, তারা দ্বিতীয় হচ্ছে 50 ওভার তারা সময় পাবে, ঠিক আছে? একটা যেমন হয় কি T20-তে জাকির আলী হোক বা যেই হোক, ইমন হোক, আপনার এগ্রেসিভ খেলতে হবে, আপনার চান্স নিতে হবে, হাই রিস্ক শট খেলতে হবে। বাট আমরা কেন ওয়ানডেতে মানে আমরা ভালো খেলি, কি আমাদেরকে থাকতে হয় না, বেশি মারতে হয় না, অ্যাভারেজ আমরা সবসময়, পারফরমেন্সও অ্যাভারেজ, ওই জায়গায় ওয়ানডেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, ODI 50 ওভার্সের ম্যাচ। তো ওই একটা জায়গায় আমার মনে হয় 2টা ভালো কারণ, মানে তাদেরকে এস্টাবলিশ, নিজেকে হয়তো তারা এখন এস্টাবলিশড হয় নাই, অনেক চমৎকার লাস্ট সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ যদি বলি, তারপর ওই জন্য ওরা যদি কন্টিনিউ করতে পারে, যেটা বাংলাদেশ টিমের একটা জায়গায় আমরা খুবই ল্যাকিং, আমরা যেটা স্টার্টিংয়ে বললেন যে আমরা প্রচুর ডিপেন্ড মুশফিক এদের উপরে ছিলাম, এরা যখন পারফর্ম করবে, প্রতিটা দলই যখন ভালো উত্থান হয়েছে, ওই জুনিয়র লেভেল বা এই টাইপের অ্যাভারেজ প্লেয়ার, যেমন যদি আমি বলি 2007, আমরা 2006-07 থেকে ভালো খেলা শুরু করছি। আমরা সিনিয়র প্লেয়ার ছিলাম, আমি, রফিক ভাই, হাবিবুল বাশার, ওর সাথে ছিল মাশরাফি, আফতাব, এরা ছিল আশরাফুল, আবার এখানে একদম ছিল মুশফিক, সাকিব, তামিম, তো মিলে সবাই পারফর্ম করেছিল। আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ ছিল 2007, বা যে কোনো দল চ্যাম্পিয়ন যখন হয় ওয়ার্ল্ড লেভেলে, দেখবেন জুনিয়ররাও চ্যাম্পিয়ন খেলে, সিনিয়ররাও চ্যাম্পিয়ন খেলে, তখনই চ্যাম্পিয়ন হয়। তো ওই একটা জায়গায় এই বাংলাদেশে তো চ্যাম্পিয়ন আমি মানে স্বপ্ন দেখি, আশা করি না, বাট এরা যদি অ্যাভারেজ খেলে বা টপ খেলে, তাহলে ওরা এস্টাবলিশ হলে বাংলাদেশ দলের জন্য, যেহেতু যে স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে, মানে ওয়ানডেতে 3টা হেরে গেলাম, T20 জিতে গেলাম, ইনকনসিস্টেন্ট, বা টেস্ট ম্যাচে টপ খেললাম আবার বাজে খেললাম, কিন্তু জাভেদ ভাই, কখনোই বাংলাদেশ দল ধারাবাহিক না, সেটা আপনাদের সময়ও
না দেখেন আমাদের সঙ্গে একদম ডিফারেন্ট। আমরা যখন ক্যারিয়ার লাস্টে তখন কিন্তু ভালো খেলা শুরু করলো, আমরা জিতা শুরু করলাম বড় বড় ম্যাচ 6-7 থেকে। তারপর তো অনেক বিরতি দিয়ে হতো না, মানে ভালো খেলা শুরু করলাম, তারপর কিন্তু 13-14 জন মাশরাফি ক্যাপ্টেন হলো। বাংলাদেশ ওয়ানডেতে কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে, 4টা সিরিজ জয়লাভ বলে, ওয়ানডের কথা বলছি। টেস্টে আমরা কখনই কনসিস্টেন্ট না, টি-20তে মনে করছিলাম খুব ভালো করব, কিন্তু এটা পাওয়ার ক্রিকেট বলে কথা আছে, তো ওই একটা জায়গায় পিছিয়ে গেলাম। বাট এখন এই যে উইকেট খেলছে বা যে অভ্যাস হচ্ছে, আমার মনে হয় ভালো খেলা সম্ভব টি-20তে। টেস্টের কথা আরও লং টাইম কেন, আমাদের লোকাল ক্রিকেটের কোয়ালিটি লো লেভেল থেকে আরও স্ট্রং করে করে আসলে তাহলে টেস্টে ভালো খেলবে। টেস্টে ভালো খেলেই 3 ফর্মেট অটোমেটিক ভালো খেলবে। অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ দল বৈশ্বিক আসরে তেমন কোনো সুখ স্মৃতি দিতে পারেনি, খুবই কম কিছু জয় রয়েছে। দেখা যাক আরও একটা আইসিসি ইভেন্ট সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ কতটুকু নিতে পারে টাইগাররা। আজকের মতো শেষ করছি, লেমন বিয়ন্ড এখানে।